মৌসুমী হাজরার লেখা গল্প নীল আকাশের ধ্রুবতারা। আচ্ছা মামনি, তুমি তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো। বাপিও সারাদিন নিজের কাজে ব্যস্ত, তোমার ছেলেও তাই। আমিও ঠিক করে টাইম দিতে পারি না তোমাকে। তোমার ছেলের আর আমার বিয়েটা হোক, তারপর সারাক্ষণ তোমার সাথে বকবক করব। নীলিমা দেবী মুচকি হাসলেন ঋতিকার কথা শুনে। কয়েক মাস পর এই মেয়েটা তার বৌমা হবে। বড্ড মায়াবী মেয়েটা। সারাদিনে কতবার ফোন করে, খাবার খেয়েছো, ওষুধ খেয়েছো, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। মেয়েটার সাথে দেখা হবার পর নিজের ভালো লাগাগুলো আবার নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। আচ্ছা মামনি, তুমি এত কবিতা লিখেছো, অথচ সব এইভাবে অবহেলায় কেন রেখেছো? একটা তো বই বের করতে পারতে। আমার এইসব ছাইপাশ লেখা কে পড়বে বল? তার চেয়ে এখানেই থাক। যখন মারা যাব তখন এই কবিতাগুলো তোর কাছে রেখে দিস। যাও, তোমার সাথে আর কথা নেই। আহা, রাগ করছিস কেন? একদিন তো সবাইকেই মরতে হবে। আয়, আমার কাছে আয়। মামনি, তোমার কষ্টগুলো আমাকে শেয়ার করতে পারো না? কষ্ট কেন থাকবে? তোমার চোখ দেখলে যে আমি বুঝতে পারি অনেক কিছু লুকিয়ে রেখেছো। আচ্ছা, এইসব বাদ দে। তুই আমাকে ফেসবুক অ্যাকাউন্ট কেন খুলতে বলছিস? তুমি তোমার পুরনো বান্ধবীদের ওখানে আবার ফিরে পেতে পারো। ফিরে পেলে আবার গল্প করবে, অতীতের স্মৃতি মনে পড়বে। ঋতিকার কথাগুলো শুনে নীলিমা দেবী হারিয়ে গেলেন অতীতে। তখন তিনি অষ্টাদশী, মামাবাড়িতে মানুষ তিনি। বড় আদরে বড় হয়েছিলেন। পড়ালেখা তো বেশ ভালো ছিলেন। মাধুরীর সাথে স্কুলে যাওয়া, ভর দুপুরে সাঁতার কাটা, গাছে চড়া, এই পাড়া থেকে ওই পাড়া সাইকেল করে দাপিয়ে বেড়ানো। কথাগুলো মনে পড়তেই চোখগুলো চিকচিক করে উঠল তার। মাধুরী কেমন আছে এখন? মাধুরী? মামনি, কি ভাবছ? হঠাৎ চুপ হয়ে গেলে কেন? ঋতিকার কথায় সম্বিত ফিরল নীলিমা দেবীর। তিনি কিছুটা উত্তেজিত হয়ে বললেন, আচ্ছা, ফেসবুকে মাধুরীকে পাওয়া যাবে? মাধুরী রায়? আবার কিছুটা ধীরে ধীরে বললেন, না না থাক। সব্যসাচী যদি, না না থাক। ঋতিকা এরকম অবস্থায় কোনোদিন দেখেনি নীলিমা দেবীকে। পাশে বসে বলল, আমায় বলো মামনি, মাধুরী রায় কে? আর সব্যসাচী, তিনিই বা কে? আমাকে সব বলো, আমি তোমাকে সাহায্য করব। শেষ পর্যন্ত বানিয়ে ফেলা হলো নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট। নীলিমা দেবী পাশে বসে চুপচাপ দেখছেন। ঋতিকা সব শিখিয়ে দিচ্ছে। ভালো ছাত্রীর মতো মাথা নাড়ছেন। ঠিক এইভাবেই স্কুলের মাস্টারমশাই অঙ্ক শেখাতেন। যতক্ষণ না মাথায় ঢুকছে তিনি বুঝিয়ে যেতেন। মোটামুটিভাবে কিছুটা শেখার পর ঋতিকা বলল, দাঁড়াও, আগে তোমার বান্ধবী মাধুরী রায়কে সার্চ করি। সার্চ লিস্টে এক এক করে অনেক মাধুরী রায়কে দেখা যাচ্ছে। নীলিমার বুকের ভিতর যেন কেঁপে উঠছে। একটা প্রোফাইলে এসে থামল ঋতিকা। নীলিমা দেবী ছবিটা ভালো করে দেখছেন। 18 বছরের মাধুরীর সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না ছবিটাতে। কিন্তু প্রোফাইলের ডিটেলস বলছে ইনিই তার বান্ধবী। মাঝখানে পেরিয়ে গেছে 32টা বছর। কত কিছুই তো বদলে গেছে। বয়স তো আর আগের মতো নেই। ঋতিকা কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল মাধুরী রায়কে। নীলিমা দেবী কিছুটা রাগ করেই বললেন, তুই আমাকে একবার জিজ্ঞাসা করবি তো? আমি এই ফেসবুক আর খুলব না। ঋতিকার মনে একটা রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। রাতে নিজের ফোন থেকে নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট অন করল ঋতিকা। আশ্চর্যের বিষয় হলো মাধুরী রায় নামের প্রোফাইল অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন আর অনেকবার মেসেজ করেছেন। তিনি বারবার জানতে চেয়েছেন নীলিমা সেন তার সেই বান্ধবী কিনা। ঋতিকার মন খুব একটা সায় না দিল, তবুও নিজে নীলিমা সেন সেজে মেসেজ করল, হ্যাঁ আমি সেই তোর বান্ধবী নীলিমা। মাধুরী দেবী সাথে সাথে মেসেজ সিন করে বললেন, লক্ষ্মীটি একবার দেখা কর আমার সাথে, অনেক কিছু বলার আছে। কেমন আছিস তুই? কোথায় আছিস? ঋতিকা আর কোনো রিপ্লাই করল না। মনে মনে ভাবল এখানেই সব রহস্যের জট খুলবে। কিন্তু মামনিকে না বলে কাজটা করা ঠিক হবে না। নীলিমা দেবী নিজে ফেসবুক আর অন করেননি, তাই কি হচ্ছে তা কিছুই জানেন না। এদিকে মাধুরী রায় বারবার মেসেজ করে যাচ্ছেন। ঋতিকা 1 সপ্তাহ পর আবার এই বাড়ি আসে।
ওকে কাছে পেয়ে খুশি হলেন নীলিমা দেবী। রীতিকা কিছুটা ভয়ে ভয়ে বলল, মামনি তুমি রাগ করো না, আমি তোমার ফেসবুক অন করে মাধুরী আন্টির সাথে একটু কথা বলেছি, উনি বারবার তোমার সাথে দেখা করতে চাইছেন। নীলিমা কিছুক্ষণ চুপ থাকলেন। রীতিকা বুঝতে পারছে সে অন্যায় করেছে, ওইভাবে মামনির ফেসবুক অ্যাকাউন্ট অন করা উচিত হয়নি তার। কিন্তু নীলিমা দেবী কিছুটা রীতিকাকে অবাক করে দিয়ে বললেন, তুই জানিয়ে দে, শেষ যেখানে দেখা করার কথা ছিল সেখানে আগামীকাল বিকেলে দেখা হবে। রীতিকাও সাথে যাওয়ার কথা বললে নীলিমা দেবী আর না করেননি। মাধুরী, ভাগ্যিস তুই নুনের সাথে লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিস, কাঁচা আমগুলো যা খেতে লাগছে না। তা তুই যাই বল, নিজের বাড়িতে চুরি করার মজাই আলাদা, তাই না রে নীলু? তো কী করব, মামিমা যদি জানতে পারেন তাহলে খুব বকবেন, তাই তো চুরি করতে হলো। মামিমা কি তোর খারাপের জন্য বলে? গাছ থেকে পড়ে পা ভাঙলে তখন কি হবে? তখন সব্যসাচী বাবুও তোকে পাত্তা দেবেন না। এই কি বললি? সব্যসাচী বাবু এখানে কি করছেন? আহা নেকু, আমি যেন কিছু জানি না। কলেজে তোর চোখ কার দিকে থাকে, আমি কি কিছু বুঝি না? শোন মাধুরী, আমি তার লেখা খুব ভালোবাসি, ব্যাস এইটুকুই। ওহো, তাহলে আমিই ভুল। যাই হোক, এবারে মাসিক পত্রিকাতে তার লেখা বেরিয়েছে, তুই দেখেছিস? না রে, হাতে টাকা নেই তাই কিনতে পারিনি। জানতাম আমি, তাই তো তোর জন্য আমি একটা পত্রিকা কিনে এনেছি। দাঁড়া, ব্যাগ থেকে বের করি। পত্রিকাটা বের করে মাধুরী নীলিমার হাতে তুলে দিতেই তার চোখ আনন্দে চকচক করে উঠল। কবিতাখানা বারবার পড়ল, কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখল। মাধুরী একটু ব্যঙ্গ করে বলল, তা বুকে জড়িয়ে ধরলি কেন? তুই তো তাকে ভালোবাসিস না। নীলিমা কিছুটা রেগে রেগে বলল, আমি সব্যসাচী বাবুকে নয়, তার লেখা কবিতাকে জড়িয়ে ধরেছি। গ্রীষ্মকালের বিকেল যেন একটু বড়ই হয়। দুইজন অষ্টাদশে নিজেদের মতো হাসাহাসি করছে, গল্প করছে, বারণ করার কেউ নেই। দুজনের চোখে স্বপ্ন অনেক, দুজনের বন্ধুত্ব গাঢ়, একসাথে দুজনের বড় হওয়া। বন্ধুত্ব বড় পবিত্র আর দামি সম্পর্ক। নীলিমা যখন ছোটবেলায় মাকে হারায় তখন মামার মামিমা মিলে এখানে তাকে নিয়ে চলে আসেন, নিজেদের মেয়ের মতো করে তাকে বড় করেন। এইটুকু বলে থামলেন নীলিমা দেবী। অধীর আগ্রহে সব কথা শুনছিল রীতিকা। তারপর তারপর কি হয়েছিল মামনি? সব্যসাচীর ব্যাপারে কিছু বলো। সব বলবো, আজ রাতে তো আমার সাথেই থাকবি। কি আর করব বলো, বাপি আর তোমার ছেলে আজ বাইরে গেছে, আমাকেই তো তোমার দেখাশোনা করতে হবে। কত দায়িত্ব বলো আমার। হয়েছে হয়েছে, এবার চল খেয়ে নি, বাকিটা আবার রাতে বলবো। রাত নামলে শহরটা আরও জমকালো হয়। ব্যস্ততার ট্রাফিক, সারাক্ষণ সবাই যেন ছুটছে, কেউ কারোর কথা শুনতে চায় না, সবাই যেন মরিয়া হয়ে ছুটছে। কিন্তু এর শেষ কোথায়? সন্ধ্যের গোড়ায় গোড়ায় নীলিমা যখন সাইকেলটা নিয়ে পা টিপে টিপে বাড়ি ঢুকলো, মামিমা তখন তুলসীতলায় সন্ধে প্রদীপ দেখাচ্ছেন। তিনি নীলিমার দিকে না তাকিয়ে বললেন, এই তোর বাড়ি ঢোকার সময় হলো নীলু? আজ তোর মামা আসুক, আমি সব বলবো। মামা সঠিক সময়ে বাড়ি ফিরল। মামিমা কোনোদিন নীলিমার ব্যাপারে কোনো অভিযোগ জানাননি। নীলিমা জানত এই বাড়ির মানুষেরা কত ভালোবাসে তাকে। রাতে পত্রিকার কবিতাটা আবার চোখ বুলিয়ে যত্ন করে আগের পত্রিকাগুলোর সাথে এটাও রেখে দিল। মাধুরীকে মনে মনে ধন্যবাদ জানালো। মেয়েটা না থাকলে যে কি হতো। সব্যসাচী বাবুর প্রতিটি কবিতায় নীলিমা নিজেকে খুঁজে পেত, মনে মনে বড্ড ভালোবেসে ফেলেছিল। সকাল সকাল মাধুরীর গলার আওয়াজ পেয়ে ঘুম ভাঙল নীলিমার। মামিমা রান্নাঘর থেকে বললেন, দেখো তো মাধুরী, নীলু মহারানীর ঘুম ভাঙল কি না। তাকে বলো গরম গরম লুচি আর আলুর দম বানাচ্ছি। মাধুরী কিছু বলার আগেই তাড়াতাড়ি উঠে পড়ল নীলিমা। মাধুরী এসে বলল, তা মহারানী আগে লুচি খাবেন নাকি খুশির খবরটা জানবেন? নীলিমা অবাক হয়ে বলল, সকাল সকাল তুই কি খুশির খবর আনলি রে? মাধুরী কিছুটা অহংকারী হয়ে বলল, সব তো আমারই দায়িত্ব এখন। কাল রাতে আমি জানতে পারলাম সব্যসাচী বাবু আমার দাদার বন্ধু, তাই দাদার কাছে ওনার প্রশংসা করে সব্যসাচী বাবুর বাড়ির ঠিকানাটা জোগাড় করেছি। নীলিমা এটা শোনার পর আনন্দে যেন লাফিয়ে উঠল। তারপর আবার শান্ত হয়ে বলল, বাড়ির সামনে গিয়ে কি আমি ধর্নায় বসবো? মাধুরী কিছুটা বিরক্ত হয়ে বলল, আহা,
ধর্নায় বসবি কেন? চিঠি তো লিখতে পারিস। দুজনেই লুচি আর আলুর দম খেয়ে চিঠি লিখতে বসলো। নীলিমা অনেক ভেবে একটা নাম ঠিক করলো, তারপর নিজেই লিখতে শুরু করলো। আর মাধুরী চুপ করে পাশে বসে রইল। প্রিয় ধ্রুবতারা, অবাক হবেন না নামটা শুনে। আপনি আমার আকাশের এক এবং অদ্বিতীয়, তাই এইরূপ নামকরণ। আমি আপনার লেখার বড় ভক্ত। সামনাসামনি বহুবার কলেজে আপনাকে দেখেছি, কিন্তু কখনো আপনার সাথে কথা বলা সাহস হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি দূরেই থাকবো দাঁড়িয়ে আজীবন। আপনি আরও লিখুন। আমার চিঠিটা হয়তো বাকি চিঠির তলায় চাপা পড়ে যাবে, হয়তো কোনোদিন আপনার হাতে স্থানও পাবে না। আর যদি এই চিঠিটা আপনি এখন পড়ছেন, তাহলে জেনে রাখুন কেউ একজন গোপনে আপনাকে ভীষণ ভালোবাসে। ইতি এক নীল আকাশ। কলেজে পড়াশোনা আগে শেষ হয়েছে, তবুও মাঝে মধ্যে এখানে আসে সব্যসাচী। কলেজের সব বিষয়ে খোঁজ খবর রাখে। সম্প্রতি একটা জবও পেয়েছে। তার সাথে সাথে লেখালেখিও ভালোই চলছে। এই সময়কার একজন বিখ্যাত কবি হয়ে উঠেছে। বইয়ে তাকে বিভিন্ন লেখক লেখিকার বইয়ের সাথে নিজের বইগুলো স্থান পেয়েছে। কিন্তু সেদিনের চিঠিটা হাতে পাওয়ার পর আরও যেন তার আনাগোনা বেড়েছে কলেজে। সব সময় মনে হয় নীল আকাশ যেন তার কাছে কাছেই আছে। এ যেন এক লুকোচুরি খেলা। পরের মাসে সব্যসাচী বাবুর লেখা নতুন বইটি কিনে মাধুরী ছুটতে ছুটতে নীলিমার কাছে এলো। কী রে, কী ব্যাপার? এত ছুটে ছুটে আমার কাছে আসার কারণ কি? এই মাসের পত্রিকা তো এখনো বের হয়নি। পত্রিকা ছাড়, এই নে সব্যসাচী বাবুর নতুন বই। আরে শোনা, অনেক অনেক আদর তোকে। আদর পরে করবি, আগে বইয়ের উৎসর্গপত্রটি দেখ। নীলিমা আনন্দে আত্মহারা হয়ে উঠল। উৎসর্গপত্রে লেখা আছে ধ্রুবতারা নীল আকাশের জন্য। ঋতিকা চুপ করে অষ্টাদশী নীলিমা সেনের গল্প শুনছিল এতক্ষণ। এবার সে অত্যন্ত কৌতূহলী হয়ে উঠে প্রশ্ন করল, নীল আকাশ সত্যিই ধ্রুবতারাকে ভালোবেসেছিল? নীলিমা দেবী ছলছল চোখে বললেন, ভীষণ ভালোবেসেছিল। নীলিমা দেবী প্রথমবার নিজের ফেসবুক আইডি খুলে মাধুরী রায়কে মেসেজ করলেন, শেষ যেখানে দেখা করার কথা ছিল সেখানেই দেখা হবে আমাদের। ঘড়িতে তখন রাত্রি 10:30। ঋতিকা পাশেই বসে আছে। একবার জিজ্ঞাসা করল, মামনি, মাধুরী আন্টি কেমন আছে সেটা তো জানতে চাইলে না? নীলিমা দেবী অভিমানের সুরে বললেন, কাল তো দেখা হচ্ছে আমাদের, তাছাড়া মেসেজ টাইপ করতে ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই মাধুরী দেবী রিপ্লাই এলো, তাই হবে নীলু, ওই জায়গাতেই আমাদের দেখা হবে। কৃষ্ণচূড়া গাছটা আজও সাক্ষী আছে। আমি অপেক্ষা করব তোর জন্য। নীলিমা দেবী আর কিছু লিখলেন না। ঋতিকা একটা ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। তারপর শান্ত গলায় বলল, মামনি এসো, আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। এত আলোর মাঝেও কত বিষণ্ণতা লুকিয়ে থাকে, অথচ তখন অন্ধকার রাতে ঝিঁঝি পোকার ডাক আর জোনাকির আলোতে কত কাব্য বোনা হতো। এই মাসের মাসিক পত্রিকাতে সব্যসাচীবাবুর লেখা কবিতাটি এই নিয়ে 22 বার পড়ল নীলিমা। কেনই বা বারবার পড়বে না? কবিতা লেখা হয়েছে নীল আকাশকে নিয়ে। বুকের মাঝে জড়িয়ে ধরে মনে মনে বলল নীলিমা, এই লুকোচুরি যেদিন শেষ হবে সেদিন ধ্রুবতারা শুধু নীল আকাশেই দেখা যাবে। বাবা গো বাবা, আগুন তাহলে দুই তরফ থেকেই লেগেছে। বেশি হেয়ালি করিস না তো, যা বলবি পরিষ্কার করে বল মাধুরী। ও, আমি হেয়ালি করি? আর এদিকে যে কবিতায় কবিতায় প্রেম নিবেদন চলছে, তাতে কোনো দোষ নেই। লজ্জায় মুখটা লাল হয়ে গেল নীলিমার। মাধুরী থেকে মুখ ফিরিয়ে উল্টো দিকে চেয়ে থাকল। দীর্ঘদিন দাবদাহের পর আজ আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। পাখিরা বুঝতে পেরে সময়ের আগেই তারা বাসায় ফিরছে। শুকিয়ে যাওয়া নদী থেকে পুরো পৃথিবী যেন প্রার্থনা করছে বৃষ্টির। প্রার্থনাতেও অনেক জোর থাকে। মামিমা বলেন, মন থেকে চাইলে একদিন সব পাওয়া যায়। মাধুরীকে নিয়ে নীলিমা ঘরে ফিরল। দুজনে সন্ধেবেলা একসাথে পড়বে বলে। মামা কিছুক্ষণ পাশেই বসেছিলেন ওদের। উনি চলে যাওয়ার পর ওরা আবার চিঠি লিখতে বসলো। নীলিমা কিছুক্ষণ ভেবে নিয়ে লিখতে শুরু করলো, প্রিয় ধ্রুবতারা, ইদানিং কলেজে আপনার আনাগোনা বেড়েছে। বিশেষ কোনো কারণ আছে নাকি? আপনার নতুন বইটা পড়লাম। অবশ্য পড়বার আগে অনেকক্ষণ আটকে ছিলাম উৎসর্গপত্রে। আচ্ছা মশাই, এই যে আমি আপনাকে চিঠি লিখি, বেহায়ার মতো বলি ভালোবাসি আপনাকে, আপনার ভালো লাগে নাকি সবটুকু হেসে উড়িয়ে দেন?
তবুও আমি লিখব। আমাদের গ্রামের পাশে যে সাঁকোটা আছে তার কাছে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। খুব বেশি বয়স নয় গাছটির। যেদিন প্রথম ফুল ফুটবে সেই দিন আমরা দেখা করব। ইতি এক নীল আকাশ। সাঁকোর কাছে এসে চিঠিটা আবার বের করে পড়ল সব্যসাচী। কিন্তু ঠিকানাহীন একটা মানুষকে খুঁজবে কি করে সে? নীল আকাশকে দেখা যে অত্যন্ত জরুরি। এখন যে সেই সব্যসাচীর লেখার প্রেরণা হয়ে উঠেছে। কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে বলল, তুমি ফুলের সাজে সেজে উঠলে আমি নীল আকাশে ভাসব। এই নীলু, শুনেছিস? এইবার কলেজের অনুষ্ঠানে সব্যসাচী বাবু আসবেন। তিনি কবিতা পাঠ করবেন। তাতে আমার কি মাধুরী? আহা, মেয়ের কথা শোনো। যার প্রেমে হাবুডুবু খাচ্ছে তাকে এত কাছ থেকে দেখবে আর বলে কি না তাতে আমার কি? যদি তার কবিতা শুনে কাছে চলে গিয়ে বলে বসি, আমি আপনার নীল আকাশ, তখন কি হবে? সে দেখা যাবে কোন। এই রকম হলে অবশ্য মন্দ হবে না। মুখ টিপে হাসতে থাকে দুজনে। মঞ্চের থেকে অনেকটা দূরে বসেছে নীলিমা আর মাধুরী, সব্যসাচী বাবুর চোখ যাতে না পড়ে। মঞ্চে উঠতেই সকলে হাততালি দিতে শুরু করলো। এমন সুদর্শন প্রেমিক কবির প্রেমে সবাই হাবুডুবু খেতে পারে। সব্যসাচী শুরু করলেন, আমার কবিতা আপনারা সবাই পড়েন, তাই আমি আজ এই জায়গায়। তবে আজ একটা খোলা চিঠি পাঠ করব আগে, আমার নীল আকাশের জন্য। প্রিয় নীল আকাশ, তুমি চাইলে আমি অপেক্ষা করতে পারি আজীবন। তবে কৃষ্ণচূড়া কথা দিয়েছে সে ফুল ফুটবে খুব তাড়াতাড়ি। বেনামি চিঠি আজ আমার দরকারি ফাইলে স্থান পেয়েছে। রোজ তাদের একবার করে আমি ছুঁয়ে দেখি। পাতার পর পাতা কবিতা লিখে চলেছি, একদিন সব তোমাকে পড়ে শোনাবো বলে। অপেক্ষার মাঝেও যে এত আনন্দ তা আমি আগে বুঝিনি। যেদিন কৃষ্ণচূড়া ফুটবে সেদিন আমি আমার নীল আকাশকে নীল শাড়িতে প্রথম দেখব, এই আশাতেই কাটিয়ে দিচ্ছি দিন। এরপর সব্যসাচী বাবু কবিতা পাঠ করলো। নীলিমা চোখ বন্ধ করে খোলা চিঠির কথাগুলো শুধু অনুভব করছে, আর কোনো কিছু কানে ঢুকছে না তার। এইভাবে কেটে যায় মাসের পর মাস। বেনামি চিঠি আর কবিতার সংসার শুরু হয়েছে আগেই। এই মাধ্যমেই কথোপকথন চলতে থাকে দুজনের। না দেখে শুধু অনুভব করে সব্যসাচীর মনে নীল আকাশের জন্য প্রেম দিন দিন বেড়ে চলে। অবশেষে কৃষ্ণচূড়া গাছে ফুল আসে। নীলিমা চিঠিতে লিখে জানিয়ে দেয় দেখা করার দিন তারিখ সময়। নীল শাড়িতে নীলপরি সেজে উঠেছে। আয়নায় নিজেকে দেখে বারবার লজ্জা পাচ্ছে। ভয় উত্তেজনা সব মিলিয়ে বুকের মধ্যে উঠতে থাকা ঝড়কে শান্ত করে বেরিয়ে গেল নীলিমা সব্যসাচীর সামনাসামনি হওয়ার জন্য। সেই রাতেই একেবারের জন্য গ্রাম ছেড়ে বাবার কাছে চলে গেল নীলিমা। কোনোদিন ফিরবে না বলে প্রতিজ্ঞা করে গেল। ঋতিকা সব শুনে ঘাবড়ে গিয়ে বলল, কেন মামনি, কি হয়েছিল? ধ্রুব তারা আসেনি দেখা করতে? বলো না মামনি। চুপ কেন তুমি? বলো না কি হয়েছিল নীল আকাশের? নীলিমা দেবী চোখে তখন আগুন ঝরছে। চেপে রাখা কষ্ট আর রাগ নিয়ে বললেন, বিশ্বাসঘাতকতা হয়েছিল। ঋতিকা নিজে ড্রাইভ করছে। সামনের সিটে বসে আছে নীলিমা দেবী। গত রাতে আর কোনো প্রশ্ন করার সাহস হয়নি ঋতিকার। সব প্রশ্নের উত্তর এখন একমাত্র মাধুরী আন্টি দিতে পারবেন। মামনিকে দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তিনি ঠিক নেই। মনের মধ্যে অনেক কিছু চলছে, হয়তো অনেক কিছু মামনিও জানে না। বাইরের দিকে তাকিয়ে আছেন নীলিমা দেবী। একের পর এক গাছ পেরিয়ে যাচ্ছে। কত কি বদলে গেছে জায়গাটাতে। এক সময় প্রতিজ্ঞা করেছিলেন এইখানে আর ফিরবেন না, আর আজ সময় তাকে আবার অতীতের সামনে নিয়ে এসেছে। কোন সকালে বেরিয়েছে দুজনে, দরকারি টুকটাক কথা ছাড়া দুজনেই চুপ। ঋতিকা ইচ্ছে করে বেশি কথা বলছে না। এই সময় মামনিকে একটু নিজের মতো থাকতে দেওয়া ভালো। ঋতিকা আছে তো বাকিটুকু সামলে নেওয়ার জন্য। সাঁকোর কাছে এসে গাড়ি থামালো ঋতিকা। আগের মতো সাঁকো আর নেই, এখন বেশ উন্নত। তবে কৃষ্ণচূড়া গাছটা বেশ বড় হয়েছে। ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন নীলিমা। সেদিনও সে এসেছিল। কিছুটা দূরে দাঁড়িয়েছিল সব্যসাচী, কিন্তু সাথে আর একজনও ছিল। আর নীলিমার চোখের সামনে সেদিন সব্যসাচী তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল। ঋতিকা নীলিমা দেবীকে ধরে বললেন, চলো মামনি, মাধুরী আন্টি ওয়েট করছেন। এগিয়ে যাচ্ছে নীলিমা কৃষ্ণচূড়া গাছটির দিকে। তার তলায় বসে আছে বছর 50-এর মাধুরী। 32 বছর পর দেখা। একে অপরকে দেখে সেই সময়টা খুঁজতে লাগলো।
এতদিন পর দেখা হওয়ার পর দুজনে দুজনকে জড়িয়ে ধরার কথা, কিন্তু রীতিকে স্পষ্ট দেখতে পাচ্ছে মামনির চোখে রাগ, ঘৃণা আর অনেক প্রশ্ন। মাধুরী দেবী কাছে এসে জড়িয়ে ধরলেন নীলিমা দেবীকে। তারপর বললেন, তোকে কিচ্ছু বলতে হবে না, তো সব প্রশ্নের উত্তর আমি দেব। মাধুরী দেবী বলা শুরু করলেন, সব্যসাচীকে তুই একা ভালোবাসিসনি, আমিও বেসেছিলাম। এমন সুদর্শন প্রেমিক কবিকে কে না ভালোবেসে থাকতে পারে বল? তবে কখনো তোকে সেটা বুঝতে দিইনি। আমি নিজেই চেয়েছিলাম তোদের মিল হোক, তাই তো দাদার কাছে সব্যসাচীর বাড়ির ঠিকানা জোগাড় করে তোকে জানিয়েছিলাম। চিঠি লেখার কথা বলেছিলাম, তোর প্রতিটা চিঠি লেখার সাক্ষী ছিলাম আমি। তুই খেয়াল করিসনি, আমি বসে বসে চোখে জল ফেলেছিলাম। তবুও চেয়েছিলাম তোদের দেখা হোক, তোদের মিল হোক, কিন্তু সেদিন আর পারিনি। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে আটকানোর, কিন্তু কেন জানি না আমি ভীষণ স্বার্থপর হয়ে গেলাম। বারবার মনে হচ্ছিল এই সব কিছু আমার জন্য হচ্ছে। আমি সব্যসাচীর বই আর পত্রিকা কিনে এনে তোকে দিতাম, ঠিকানা আমি জোগাড় করেছিলাম, এমনকি চিঠি লেখার কথাও আমিই বলেছিলাম। তাহলে এই সব কিছুর অধিকার আমার। সব্যসাচীর কবিতা, সব্যসাচীর নীল আকাশ আমি, সেখানে তোর কোনো অস্তিত্বই নেই। আমি যদি সাহায্য না করতাম তাহলে সব্যসাচীর জীবনে নীল আকাশ বলে কেউ আসতো না। আমি এতটাই হিংসাত্মক হয়ে পড়লাম যে এক মুহূর্তে ভুলে গেলাম তোর আর আমার সম্পর্ক, আমাদের একসাথে বড় হওয়া, দুষ্টুমি, সেই রঙিন শৈশব। আমি জানতাম তোর বলা সময়ের আগেই সব্যসাচী আসবে, তাই তোর আগেই আমি গেলাম। ঠিক যেভাবে সব্যসাচী নীল আকাশকে দেখতে চেয়েছিল নীল শাড়ি পরে, আমি সামনে দাঁড়ালাম তার। বাকিটা তুই দেখেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি তুই এখান থেকে চিরদিনের মতো চলে যাবি। প্রতিদিন তোর মামিমার কাছে গিয়ে তোর বাড়ির ঠিকানা চেয়েছি, কিন্তু আমাকে তিনি দেননি। হয়তো তুই বারণ করেছিলি বলে। সব্যসাচীকে পেয়েও আমি পেলাম না। সে যে শুধু নীল আকাশকে ভালোবেসেছিল, প্রতিটা সময় সেটা আমি অনুভব করেছি। বহুবার সব্যসাচী আমার কাছে আবদার করেছিল আবার আগের মতো চিঠি লিখতে, আমি পারিনি। আমি যে নীল আকাশ নই। কতবার একা একা এই কৃষ্ণচূড়া গাছের কাছে এসে কেঁদেছি। মাঝরাতে ঘুমোতে ঘুমোতে দম বন্ধ হয়ে যেত। আমি যে বড্ড অন্যায় করেছি তোর সাথে, সব্যসাচীর সাথে। এইভাবেই চলছিল। দুই পরিবার থেকে বিয়ের ঠিক হলো, আমি আর থাকতে পারিনি। বারবার তোকে খোঁজার চেষ্টা করেছি। শেষে কোনো উপায় না পেয়ে সব্যসাচীকে সব সত্যিটা জানালাম। তারপর থেকে সব্যসাচী একদম চুপ হয়ে গেল, আমাকে কোনো প্রশ্ন করলো না। লেখালেখির জগৎ থেকে নিজেকে সরিয়ে নিল। তবে বিয়েটা হলো। বড্ড ভালো মানুষ যে সে, কাউকে কিছুই বুঝতে দিল না। এটা ঠিক যে সে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছিল, কিন্তু আমি কোনোদিন তার প্রেমিকা হতে পারিনি, ভালোবাসার সেই মানুষ হতে পারিনি। আমাদের কোনো সন্তান নেই। 10 বছর এক ছাদের তলায় থাকলাম। সে আমাকে অত্যন্ত যত্নে রেখেছিল। আমার ভুলের জন্য আমাকে কোনো দিন দোষারোপ করেনি, কিন্তু আমার পাপের শাস্তি আমাকে পেতেই হতো। সব্যসাচীর মারণ রোগ ধরা পড়ল। বহু চেষ্টা করলাম তাকে বাঁচানোর, কিন্তু ভিতর থেকে সে আগেই মারা গিয়েছিল, লেখালেখি ছেড়ে নীল আকাশকে হারিয়ে। এরপর আবারও তোকে খোঁজা শুরু করলাম। ভাবলাম শেষবারের মতো সব্যসাচী নীল আকাশকে দেখুক, শেষবারের মতো ক্ষণিকের জন্য হলো সব্যসাচী আবার মন থেকে বেঁচে উঠুক, শেষবার আবার কলমটা ধরুক। কিন্তু তার হলো না। এক বুক কষ্ট নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সব্যসাচী। মারা যাওয়ার আগে তার অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি আমার হাতে দিয়ে বলেছিল, এটা শুধু নীল আকাশের অধিকার, তোমার জন্য বাকি সব রেখে গেলাম। অঝরে কেঁদে চলেছে মাধুরী। বারবার বলছেন, তোর ধ্রুবতারা আর নেই, সব্যসাচী আর নেই। এতদিনের রাগ ক্ষোভ নিমেষেই উধাও নীলিমার। জড়িয়ে ধরলেন মাধুরীকে। রীতিকাও কেঁদে চলেছে। কিছুক্ষণ পর মাধুরী দেবী নিজেকে সামলে নিয়ে ব্যাগ থেকে কবিতার পাণ্ডুলিপি বের করে বললেন, এই দেখ নীলু, সব্যসাচীর কবিতা, যা শুধু তোর অধিকার। আমার এবার দায়িত্ব শেষ। কবিতার পাণ্ডুলিপি বুকে জড়িয়ে নীলিমা কেঁদে চলেছে। সব অভিমানের বরফ গলছে। মাধুরী দেবী নীলিমাকে ধরে বললেন, শৈশবকাল থেকে সব্যসাচী আমাদের জীবনে আসার আগে অবধি কোনো স্মৃতি যদি তোর আজও মনে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দে। এই নিঃস্ব মানুষটাকে ক্ষমা করে দে। আমি সব হারিয়ে ফেলেছি নিজের ভুলের জন্য।
নীলিমা কোনো কথা না বলে রীতিকাকে ইশারা করে ব্যাগটা দিতে বললেন। সেখান থেকে একটা বিয়ের কার্ড বের করে বললেন, সামনের ফাল্গুনে আমার ছেলের সাথে এই মেয়েটির বিয়ে হবে। প্রথম কার্ড আমি আমার কাছের আর ভালোবাসার মানুষকে দিলাম। নীল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালেন নীলিমা দেবী। সাদা কালো বাঁধা চুল খুলে দিলেন, তারপর কপালের ছোট্ট টিপ পরে বাইরে বেরিয়ে এলেন। গাড়িতে বসে অপেক্ষা করছে রীতিকার মাধুরী দেবী। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেলেন যথাস্থানে। সব্যসাচী বাবুর অপ্রকাশিত কবিতা আজ ৩০ বছর পর প্রকাশ পেল। বইয়ের নাম এক নীল আকাশের জন্য। একই সাথে নীলিমা সেনের লেখা কবিতাও প্রকাশ পেল। বইয়ের নাম ধ্রুবতারা থেকে যায়। সবার হাততালিতে চারিদিক মুখরিত। রীতিকা নীলিমা দেবীর কাছে এসে বলল, মামনি, নীল আকাশে ধ্রুবতারা থেকে যাবে চিরদিন। চোখের জল আর লুকিয়ে না রেখে জড়িয়ে ধরলেন তিনি রীতিকাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।